বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমি দীপান্বিতা এবং আজকে কয়েকটি বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আপনাদের সঙ্গে একটু কথা বলবো, জানাবো, আমি দর্শকদের তুলে ধরবো। আজকে অনেকগুলো বিষয় ঘটেছে, যেমন আজকে প্রশাসনিক বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন। তাৎপর্যপূর্ণ বিষয়, সেই প্রশাসনিক বৈঠকে আজকে তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক, প্রায় 20 জনের কাছাকাছি বিধায়ককে দেখা গেল যারা যোগদান করেছেন। এটা রাজ্য রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ দিক। আমি কারা কারা যোগদান করেছে সেই নামগুলো একটুখানি বলে দিই। যেমন আজকে যারা এই প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন তাদের মধ্যে যেমন আছেন জাভেদ খান, ফিরাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অশোক দেব, অরুণাভ সেন, সমীর পাজা, প্রিয়া পাল, গুলশান মল্লিক, তাপস মাইতি, নীলিমা মিস্ত্রি বিশাল, আব্দুল খালেদ মোল্লা, বাহারুল ইসলাম, পরেশরাম দাস, জয়দেব হালদার, সমীর জানা, সুভাষিস দাস, অরূপ রায়। প্রায় 20 জন বিধায়ক তারা কিন্তু আজকে এই প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ করেছিলেন বিরোধী দলকে এবং তারা গিয়েছিলেন এই প্রশাসনিক বৈঠকে, তারা যোগদান করেছে। এটা একটা তাৎপর্যপূর্ণ পয়েন্ট। আর সবথেকে বড় বিষয় হলো আরও দুটো না 3টে ঘটনা। একটা, ইতিমধ্যেই অভিষেকের বাড়িতে আবারও চলে গেছেন ইডি। আমরা জানি বিগত 2 দিন ধরে সিআইডি তারা অভিষেকের কালীঘাটের বাড়িতে যাচ্ছেন, বাইরে দাঁড়িয়ে থাকছেন, আবার ফেরত চলে আসছেন। কিন্তু আজকে কিছুক্ষণ আগেই ইডি গেছেন কালীঘাটের বাড়িতে, সেখানেও দাঁড়িয়ে আছেন এবং তিনি দেখা করেননি। কিসের ভয়, কি ব্যাপার সেটা ভাইপো অভিষেকই জানেন ভালোভাবে। তিনি যা করে রেখেছেন, তিনি তো গ্রেফতারের ভয় পাচ্ছেন এবং তদন্তে সহযোগিতা না করলে যা পদক্ষেপ নেওয়ার অবশ্যই সেটাই ইডি, সিবিআই এবং সিআইডি যারা তদন্ত করছেন তারা দেখবেন বিষয়টা। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। আজকে দেখা গেল প্রায় 58 জন বিধায়ককে নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকারের কাছে চিঠি জমা করলেন এবং তারপরে তিনি প্রেসও করেছেন। মানে এখন তৃণমূল হচ্ছে দুটো, একটা মমতা তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল। তো পাল্লা ভারী কিন্তু ঋতব্রত তৃণমূলে, মমতা তৃণমূলের সঙ্গে কেউ নেই। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনই অবস্থা যে মমতা তৃণমূলেরই বিধায়করা, যারা ওই তৃণমূলের ঘাসফুল চিহ্নে বিধায়ক হয়েছে, তারাই বিশ্বাস রাখতে পারছেন না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তারই দলের বিধায়করা বিশ্বাস রাখতে না পেরে ঋতব্রত তৃণমূলে চলে গেলেন এবং অবশ্যই ঋতব্রতর সাথে প্রায় 58 জন বিধায়ক আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাকি। বুঝতেই পারছেন যে তৃণমূলের কি অবস্থা। মানে কিছুদিন আগে অনেকেই বলছিলেন যে তৃণমূল দলটা আর থাকবে না। মানে দর্শকদের দেখিয়ে দিই, আমারও কিন্তু এখনো ভোটের কালি যায়নি। এটা দেখুন, আঙুলে কালি, তো কালি যায়নি, কিন্তু তৃণমূল দলটা হারিয়ে গেল। মানে তৃণমূল দল শেষ প্রায়। এবার লড়াই হচ্ছে মমতা ভার্সেস ঋতব্রত। মানে মমতা তৃণমূল মানে কতটা লড়াই করবে আর ঋতব্রত তৃণমূল কতটা করবে। এবার একটা মহানাটক চলছে, মানে মহানাট্য দল তৃণমূল কংগ্রেস। একটু বলে নিই যে মমতা তৃণমূলে কারা কারা কি পদে আছেন, এটা আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দিই। আর ঋতব্রত তৃণমূলে কারা কারা কি পদে আছে। মমতা তৃণমূলে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, সহ দলনেতা নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, আর মুখ্য সচেতক ফিরাদ হাকিম। আর ঋতব্রত তৃণমূলে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সহ দলনেতা সন্দীপন সাহা, জাভেদ খান, শিউলি সাহা, আর মুখ্য সচেতক
আখরুজ্জামান। মানে বুঝতেই পারছেন তাহলে যে লেগেছে 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 আগুন, তৃণমূলের অন্দরেই লেগেছে আগুন, এবং সেই আগুনটা আরও বেশি করে জ্বালাতে সাহায্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিসির আদরের ভাইপো। এবং এই যে যাদের নাম আমরা বললাম ঋতব্রত তৃণমূল, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সন্দীপন সাহা থেকে শুরু করে আরও অনেকে যারা তৃণমূলের স্পোকপারসন ছিলেন, যারা বহিষ্কার হয়ে গেছেন, আরও বিভিন্ন পদে ছিলেন, সবাই কিন্তু এখন এই ভাইপো অভিষেকের যে গুণের কাহিনী সেগুলো এখন প্রকাশ্যে বলছে। তো এই দুটো বিষয়ে গেল, তিনটে বিষয়ে গেল। একটা হচ্ছে ঋতব্রত তৃণমূল এবং মমতা তৃণমূলে কারা কারা আছেন, কে কী পদে আছেন জানালাম। আজকে প্রশাসনিক বৈঠকে কারা কারা গিয়েছিলেন তৃণমূলের বিধায়ক হিসাবে যোগদান করতে সেটাও জানালাম। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি ইতিমধ্যেই গেছেন সেটাও জানালাম। আর একটা ব্রেকিং নিউজ, আজকে একের পর এক ব্রেকিং নিউজ আমাদের দর্শকদের শোনাবো। জয়প্রকাশ মজুমদার, যে জয়প্রকাশ মজুমদার একটা সময়ে 2018-19 ওই সময়টাতে বিজেপিতে ছিলেন, একটা ভালো দায়িত্বে ছিলেন, ভালোভাবে ছিলেন, কিন্তু কিছু মানুষ আছে তাদের না ভালো সহ্য হয় না, তাদের সবসময় পদ চাই, বড় বড় পদ চাই, বড় বড় ক্ষমতা চাই, ক্ষমতার ব্যবহার চাই, মানুষকে ধমকানো চাই, চমকানো চাই, টাকা চাই, অর্থ চাই, দুর্নীতি চাই, অনেক কিছু চাই। তো সেগুলো যদি করতে না পারে তখন তারা বারবার দলবদল করে, এ দল ও দল, এ দল ও দল, এ দল ও দল করতে থাকে। তো এই জয়প্রকাশ মজুমদার তিনি কচুবনে লাথি খেয়েছিলেন, কিন্তু ওটা কচুবন সবাই বলে, ওটা কিন্তু ঝুপড়ি ছিল, ঝোপ, মানে একটা বড় ওই কাটা গাছ ফাটা গাছ নিয়ে একটা ঝোপ ছিল, ওই ঝোপের মধ্যে তাকে লাথি মেরে ফেলা হয়েছিল। তো অনেকেই সেটাকে কচুবন বলে, যাই হোক কচুবন বা ঝোপ যাই হোক না কেন, সেই লাথি খাওয়া জয়প্রকাশ মজুমদার তিনি গ্রেফতার হয়েছেন, তিনি অ্যারেস্ট হয়েছেন শোনা যাচ্ছে। এবং কেন অ্যারেস্ট হয়েছেন না, তার বিরুদ্ধে বাড়ি দখল করা এবং শ্লীলতাহানি করা এই ধরনের অভিযোগ উঠেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। মানে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কি লয়, তো বিজেপিতে তিনি সুখেই ছিলেন, তার পোষাচ্ছিল না, তা ওনার সরকারের সঙ্গে ক্ষমতা চাই, তো ক্ষমতাকে আলিঙ্গন করতে গিয়ে দুর্নীতিকে আলিঙ্গন করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে যেতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যত দুর্নীতি আছে সেগুলোও তিনি গায়ে লাগিয়ে ফেলে আজকে তিনি গ্রেফতার। এটাও একটা ব্রেকিং নিউজ দিলাম। আর একটা বিষয় আমি বলবো, ছোট্ট করে বলবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন বিভিন্ন জায়গায়, সেটা সরকারি মঞ্চ হোক বা কোনো কর্মসূচি হোক বা বেসরকারি মঞ্চ হোক, যেখানেই হোক, তিনি মঞ্চে উঠে রীতিমতন বাংলার মানুষকে, বিরোধীদের চমকাতো, ধমকাতো, হুমকি দিত। তিনি শেষ মুহূর্তে বলেছিলেন যে একটা কমিউনিটিকে যদি বলে দিই 1 সেকেন্ডে কি করে দেবে, তিনি হুমকি দিয়েছিলেন। মানে উনি এতটাই নির্লজ্জ একটি মহিলা যে উনি দেখলেন যে এইভাবে হুমকি চুমকি দিয়ে, তার ভাইপো বলেছিল ডিজে বাজাবো, তার ভাইপো বলেছিল দিল্লির কোন বাপ আছে, এমনকি একটা সময় সেই সময়কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের বাড়ির সামনে গিয়ে, নন্দীগ্রামে গিয়ে তার বাপ তুলে গালাগালও দিয়েছিলেন। তারপরে তো আছেই ইলেকশন কমিশনকে যা ইচ্ছা গালাগাল দিয়েছেন। মানে উনি এরকম হুমকি চুমকি দেন, উনি এবং ওনার ভাইপো, মানে পিসি এবং ভাইপো মিলে, ঠিক আছে, একটা থ্রেট কালচার চালিয়ে রেখেছিলেন। তিনি হেরে যাওয়ার পর মান সম্মান তো ওনার কিছু নেই, তিনি তো নিজে হারলেনই, তার দল আজকে শ্মশানে পরিণত হয়েছে, ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরও ওনার হুমকি চুমকি কমেনি। ওনার ভাইপো পচা ডিম খাচ্ছে, লোকের রাস্তায় বেরোলে লোকের কাছে জুতো, থুতু, ইঁট, পাটকেল খাচ্ছে, শান্তিনিকেতনের বাড়ির সামনে লোক গিয়ে বাথরুম করছে, থুতু ফেলছে, তারপরেও এরা এতটাই নির্লজ্জ, পিসি এবং ভাইপো দুজনেই এতটা নির্লজ্জ যে এখনও তারা মুখ দিয়ে তারা বুলি ফুটিয়ে, পিসি এখনও নতুন সরকার বা বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ওনাদের একটা ধর্ণা মঞ্চ চলছে ওয়াই চ্যানেলে, আর একটা নাটক,
সেই ধর্ণা মঞ্চে তিনি আবারও একটা খুব দেশদ্রোহী একটা মানে কি বলবো, একটা জেহাদি টাইপের আচরণ করে তিনি একটা কথা বলেছেন, বক্তব্য রেখেছেন, যেটা যে বিষয়ে সরকারের সত্যি বিষয়টা দেখা উচিত। তিনি বলছেন বাংলাদেশে একটি বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিল সবটাই জানি, আমি সেই নামটা বলতে চাই না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। হাউ ডেয়ার শি ইজ! মানে তিনি বলছেন বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ উত্তাল হয়ে গেলে ভারতবর্ষের কি? আর বাংলাদেশে মেজরিটি কারা? কোন কোন কমিউনিটি বাংলাদেশে মেজরিটি? উনি কাদেরকে বলছেন? পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে বলছেন একটা কমিউনিটিকে বলে দিলে একজোট হবে, আর বাংলাদেশে বলছেন যে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। কি করবে বাংলাদেশ উত্তাল হয়ে? বাংলাদেশ উত্তাল হয়ে কি করবে? ভারতবর্ষের পশ্চিমবাংলার একটি রাজ্যকে আক্রমণ করবে, নাকি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবে, না বাংলার মানুষকে আক্রমণ করবে? কি করবে উত্তাল হয়ে? ভারতবর্ষে একটা ফু দিলে বাংলাদেশ উড়ে চলে যাবে। এটা পিসিমণি বা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো আর বিধায়িকাও নন, তিনি বেসিক্যালি কেউই নয়, এতটাই নির্লজ্জ যে তিনি নিজের বুথেও হেরেছেন। তো নিজের বুথে হারার পর ওনার এইটুকুনি লজ্জা হওয়ার উচিত কিছু বলার আগে, যে বাংলাদেশকে ভারতবর্ষ যদি একটা জোরে ফু দেয় তাহলে সে উড়ে যাবে। তাই জন্য এই পিসি ভাইপোর ধমকানো, চমকানো, হুমকি দেওয়া, মানে এই ধরনের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাক। সরকার নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবেন। এবং আজকে যা যা ঘটনা ঘটলো তাতে একটাই প্রমাণিত হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে 15 বছরে যেভাবে শ্মশান বানিয়ে দিয়েছিল, আজকে ওনার দল তৃণমূল কংগ্রেস শ্মশানে পরিণত হয়েছে। সুতরাং দর্শকরা, আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিন আরও কি কি ঘটে দেখতে থাকুন। নমস্কার।